কত পাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন? একেবারে রাজনীতির শুরুর প্রথম দিন থেকেই পাপ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলারা নির্যাতিত হলেই তাকে নিয়ে রাজনীতি করেছেন, কখনো সুবিচারের বন্দোবস্ত শেষ দিন অবধি করেননি। 1993 সাল মমতা বন্দ্যোপাধ্যায় দোর্দণ্ড প্রতাপ বিরোধী নেত্রী রাইটার্সে ফলানী বসাকের মেয়ে মুকবদির মেয়ে নির্যাতিত হয়েছিল, সেটা নিয়ে তিনি কলকাতা কাঁপিয়ে দিয়েছিলেন, মহাকরণ অভিযান করেছিলেন। ফেলানী বসাকের মাকে নিয়ে তিনি কিন্তু পরে ভুলে গিয়েছেন। কামদুনিতে একই ঘটনা ঘটেছে, পার্ক স্ট্রিটে একই ঘটনা ঘটেছে, পরপর ঘটনাগুলোতে মহিলাদের নিয়ে যখনই নির্যাতন হয়েছে, এমনকি গত বছরের দুর্গাপুরের ঘটনাতেও আমরা দেখেছি একই ঘটনা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আচরণ প্রথম নয়। গতকাল ভারতবর্ষের ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া, দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, একজন আদিবাসী মানুষ, তার সংগ্রামের কথা আপনাদের সকলেরই জানা। নিজের দুজন সন্তানকে হারিয়ে, স্বামীকে হারিয়ে, তারপরেও এই জায়গায় অ্যাচিভ করেছেন, ফলে তার প্রতি আমাদের অগাধ শ্রদ্ধা রয়েছে। সেই শ্রদ্ধার মানুষকে যেভাবে রাজ্যের কার্যত প্রথম সিটিজেন নিজেকে বানিয়ে ফেলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেভাবে অসম্মান করলেন, সেগুলো দেশের ইতিহাসে বিরল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এমনই কাজ করেন যা দেশের ইতিহাসে বিরল। রাষ্ট্রপতিকে অসম্মান করার সাহস ভারতবর্ষে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ দেখাতে পারে না। দুজনেই মহিলা। স্বাভাবিকভাবে আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এটাই। এবং মনে করিয়ে দেব, মমতা বন্দ্যোপাধ্যায় আজকে প্রথম তার মহিলা বিরোধী আচরণ করছেন এমনটা নয়। ক্ষমতায় আসার পর দিন থেকেই তিনি তার এই কাণ্ডটা শুরু করেছিলেন। আপনাদের মনে থাকবে যে এক মুকবধির মহিলাকে নিপীড়িত নির্যাতিত হয়েছিলেন বাম আমলে, সেই সময় রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের চুলের মুঠি ধরে জ্যোতিবাবুর পুলিশ সেদিন বের করে দিয়েছিল। তারপর নাকি শোনা যায় বহুদিন মমতা বন্দ্যোপাধ্যায় নাকি চুল বাঁধেননি। কিন্তু এখন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন ক্ষমতায় এলেন, অর্থাৎ 2011 সাল, ক্ষমতায় আসার পরে কি করেছিলেন, তার দলের লোকেরা কি করেছিল, তার দলের মহিলা প্রতিনিধিরা কি করেছিল। কামদুনির ঘটনা আপনাদের মনে আছে? মনে করিয়ে দেব। যদি স্মরণে না থাকে তাহলে আবার মনে করিয়ে দেব। কামদুনির ঘটনার পর মমতা তো সবসময় যেখানেই কোনো ঘটনা ঘটে ছুটে যেতেন, ফলে মানুষের একটা এক্সপেকটেশন হয়ে গেছিল যে রাজ্যে কোনো বড় ঘটনা হলে মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন তার ভূমিকায়। কিন্তু কামদুনির প্রথম সেই ঘটনা ছিল যখন মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেছে, তারপরে যাননি। প্রায় দিন দশেক পরে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছিলেন। টুম্পা কয়াল, মৌসুমী কয়াল, যাদের দুজনকে প্রত্যেককেই আমি ব্যক্তিগত স্তরে চিনি, এখনও কথা হয় তাদের সঙ্গে, তারা এবং আরও গ্রামের মহিলারা ঘিরে ধরে প্রতিবাদ জানিয়েছিলেন যে এত দিন হয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায় আপনি আসেননি কেন। একদম সাধারণ ঘরের মহিলা তারা, দুজনেই স্থানীয়, এবং একজন গ্রামেরই মহিলা, একজনের অন্যত্র বিয়ে হয়েছে, কিন্তু দুজনেই হচ্ছেন যিনি নির্যাতিতা ছিলেন কামদুনির, তার হচ্ছেন বন্ধু। তো সেই মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আগে কোনোদিন দেখেননি, চেনেনও যে টুম্পা মৌসুমীকে তিনি এর আগে কখনো দেখেননি, অথচ বলে দিয়েছিলেন এরা হচ্ছে মাওবাদী। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মাওবাদীদের একটা পুরনো যোগসূত্র আছে, তিনি মাওবাদী খুব ভালো চিনতে পারেন। কিষাণজিকে ভালো চিনেছিলেন, কিষাণজিও তাকে ভালো চিনেছিলেন, কিন্তু দুর্ভাগ্য কিষাণজি তাকে ভুল চিনেছিলেন, এবং ক্ষমতা আসার পরে কিষাণজির যা হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। তো এটা দিয়ে বোঝা যায়। এবং কামদুনির ঘটনা যেভাবে তৃণমূল কংগ্রেস ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, যেভাবে ঘটনাকে অন্যদিকে নিয়ে গেছে, এবং অপরাধীদের বাঁচানোর ক্ষেত্রে রাজ্যের পুলিশের যে ভূমিকা ছিল বলে টুম্পা মৌসুমীদের অভিযোগ, তারা এখনও কিন্তু সঠিক ন্যায় বিচারটা পায়নি। আরেকটা ঘটনা আপনাদের মনে থাকবে সেই সময়, পার্ক স্ট্রিটের ঘটনা। পার্ক স্ট্রিটের ঘটনায় বলা হয়েছিল তৃণমূল কংগ্রেসের তরফে যে একজন খদ্দেরের সঙ্গে একজন বারবনিতার ঝগড়া। একজন মহিলাকে কতটা অসম্মান করা যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেই মহিলা যিনি ধর্ষণের রেট বেঁধে দিয়েছিলেন, ক্ষতিপূরণের কথা বলেছিলেন। একটা নারীর সম্মানের কি কখনো ক্ষতিপূরণ হতে পারে? কোনো প্রাণের কি কখনো ক্ষতিপূরণ হতে পারে? কিন্তু এ রাজ্যে ধর্ষণের রেট বেঁধে দেওয়া হয়েছিল। ফলে বোঝা যায় তখন থেকেই যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সম্পর্কে আসলে ক্ষমতায় আসার পর পুরো বদলে গেছেন তিনি। এবং
দ্রৌপদী মুর্মুকে তিনি যেভাবে অসম্মান করলেন, তারপর এখন যদি সত্যি সত্যি রাষ্ট্রপতির তো অগাধ ক্ষমতা, রাষ্ট্রপতি যদি রাষ্ট্রপতি শাসন করে দেন, কোথায় যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়? পশ্চিমবঙ্গে তো টোটাল ললেসনেস চলছে, একেবারে ব্রেকডাউন হয়ে গেছে, আইনের শাসন একেবারে নেই। এবং সেই জায়গায় যদি রাষ্ট্রপতি তার ক্ষমতা প্রয়োগ করেন, আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি চাইছেন রাজ্যে রাষ্ট্রপতি শাসন হোক? তিনি কি ইচ্ছা করে এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছেন, যে যার ফলে রাজ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়? সামান্য রাজ্যপাল বদল, বহু রাজ্যে রাজ্যপাল বদল হয়েছে। রাজনীতিবিদদের পছন্দ বা অপছন্দ হতে পারে, এমনি রাজ্যপালের ক্ষমতা কি আছে বলুন তো? তেমন রাজ্যপাল কার্যত রাবার স্ট্যাম্প হন, খুব বেশি হলে দু একটা কথা বলবেন, রাজনীতির গরম গরম কথা বলবেন, ধনকর সাহেবকে আমরা দেখেছেন, কিন্তু আসলে কাজের কাজ কতটা হয় রাজ্যপালের দ্বারা? রাজ্যপাল কিছু গুরুত্বপূর্ণ ফাইল সই করতে পারেন, কিছু গুরুত্বপূর্ণ ফাইল আটকে রেখে দিতে পারেন, তাতে একটা সরকার সাময়িকভাবে বিব্রত বোধ করতে পারে, বা রাজ্যপালের সঙ্গে সরকারের সম্পর্ক ভালো থাকলে খুব রাজ্যটা চালাতে একটু সুবিধা হতে পারে। কিন্তু আলটিমেটলি রাজ্যপাল খুব বেশি ক্ষতি বা খুব বেশি সুবিধে কোনো সরকারকে, রাজ্য সরকারকে পাইয়ে দিতে পারেন না। অথচ সামান্য একটা রাজ্যপাল বদল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্করভাবে বিব্রত বোধ করছেন, ভয়ঙ্করভাবে প্রতিবাদ করছেন। আরও তো রাজ্যে, অবিজেপি শাসিত রাজ্যগুলিতে রাজ্যপাল বদল হয়েছে, আরও কোথাও সমস্যা নেই। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সব কিছুতেই সমস্যা। তিনি রাজনীতি করতে করতে এমন হয়ে গেছে তার, যে হয়তো পূর্ব দিকের বদলে পশ্চিম দিক থেকে হাওয়া দিলে তাতেও তিনি বিজেপির দোষ খুঁজে পাবেন। হয়তো গরম বেশি হলে বলবেন বিজেপি গরম, এই যে গ্রীষ্মকালে গরম বৃদ্ধির কারণ হয়তো ভারতীয় জনতা পার্টি। একসময় সিপিএমেরও এই দোষ ছিল, পৃথিবীর যে কোনো জায়গায় কোনো সমস্যা হলো তাহলে আমেরিকার দোষ খুঁজে পেত। যারা আমার থেকে একটু বয়সে বড় আছেন বা যারা সিপিএমের সময়টা আপনারা দেখেছেন, মনে করে দেখুন, রাজ্যে কিছু হলেই বা দেশে কিছু হলেই সব দোষ হচ্ছে আমেরিকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন সেই সিপিএমের সেরা ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার এখন সেই রোগ লেগেছে। এখন সারা দেশে, সারা পশ্চিমবঙ্গে, এমনকি পৃথিবীর যে কোনো প্রান্তে কিছু হলে সেটা হচ্ছে নরেন্দ্র মোদীর দোষ, অমিত শাহের দোষ। তিনি আবার নরেন্দ্র মোদী, অমিত শাহের মধ্যে সবসময় আমরা দেখি যে বিজেপি তো একটা জুটি করে হয়, যেমন ধরুন আডবাণী অটলজির জুটি ছিল, এখন নরেন্দ্র মোদী অমিত শাহের জুটি। তার মধ্যে একজনকে তিনি নিজের পছন্দের মানুষ হিসেবে বেছে নেন, আবার একজনকে অপছন্দের। কখনো অটল ভালো আডবাণী খারাপ, কখনো আডবাণী ভালো অটল খারাপ, কখনো মোদী ভালো অমিত শাহ খারাপ, কখনো অমিত শাহ ভালো নরেন্দ্র মোদী খারাপ। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার। কিন্তু সব কিছুর একটা তো সীমা হয়, সেই সীমাটা ছাড়িয়ে গেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ক্ষেত্রে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অপছন্দ প্রথম দিন হয়েছে গতকাল এমনটা নয়। প্রথম থেকেই আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা তাকে নিয়ে বিষাদগার করেছেন, কটূক্তি করেছেন। এমনকি যখন আপনাদের মনে থাকবে, রাষ্ট্রপতিকে নিয়ে এর আগে অখিল গিরি, তৃণমূল কংগ্রেসের বিধায়ক এবং রাজ্যের মন্ত্রীও বটে, অখিল গিরি রাষ্ট্রপতিকে কেমন দেখতে, তার চেহারা নিয়ে কটূক্তি করেছিলেন। তো সেই ঘটনা কিন্তু আমরা এখনো ভুলিনি। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও কালকে দেখলাম যে যেমন তুচ্ছ তাচ্ছিল্য করলেন রাষ্ট্রপতিকে, লাস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও আসরে নামতে হয়েছে। তিনিও বলেছেন এই ঘটনা লজ্জাজনক এবং নজিরবিহীন, এতে দেশের আদিবাসী সমাজের অনুভূতিতে আঘাত লেগেছে। আমরা দেখেছি আজকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকেও এর প্রতিবাদ করা হয়েছে, বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়েছে, বিভিন্ন জায়গায় রাজনৈতিকভাবে তো হয়েছে, আদিবাসী সমাজের মানুষরাও পথে নেমেছেন, তারাও নানানভাবে এর প্রতিবাদ করেছেন। সারা দেশ জুড়ে এর প্রতিবাদ হচ্ছে। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি অনুষ্ঠানে, যে আদিবাসী সমাজের মহিলাদের সঙ্গে তিনি যখন নাচছিলেন, হাতে হাত মোজা পরেছিলেন। ফলে তার মানসিকতার একটা প্রতিফলন এই সমস্ত ঘটনা থেকে পাওয়া যায় বলে আমরা অনেকেই মনে করছেন। আপনাদের মনে হবে যে সন্দেশখালীর ঘটনা, আরেকটি ঘটনা, সন্দেশখালীর এই ঘটনাটা মনে করিয়ে দেয় তৃণমূল কংগ্রেসের মহিলাদের প্রতি তাদের কতটা সম্মান রয়েছে। উত্তর চব্বিশ পরগনা, যেখানে আজকে আমরা রয়েছি, এখন আমরা উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর অঞ্চলের বিভিন্ন অঞ্চল দিয়ে যাচ্ছি, এই পরিবর্তন যাত্রা এগোচ্ছে। তো এই উত্তর চব্বিশ পরগনার একটা অঞ্চল সন্দেশখালী, আপনাদের মনে থাকবে সেই সময় শেখ শাহজাহান দলের মহিলাদেরকে, নিজেরই দলের মহিলাদেরকে, তৃণমূল কংগ্রেসের মহিলাদেরকে দিয়ে পিঠে বানাতো। অভিযোগ ছিল রাতে এলাকার সুন্দরী মহিলা দেখলি তাকে
রাত্রিবেলা তুলে নিয়ে যাওয়া হতো এই সন্দেশখালীতে। শেখ শাহজাহান এখন জেলের ঘানি টানছেন, নিজের অপরাধের কিছুটা সাজা হয়তো তিনি পাচ্ছেন, আরও পেতে হবে তৃণমূল কংগ্রেসের নেতাদের। কিন্তু মহিলাদের সঙ্গে এই ধরনের আচরণ মানুষের মনে কিন্তু ব্যাপক সাড়া ফেলেছে। আমরা এই ঘটনার পর থেকেই স্থানীয় মানুষদের সঙ্গে, উত্তর চব্বিশ পরগনার বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে কথা বলেছি যে এই ঘটনা নিয়ে মানুষের মনের মধ্যে কি প্রতিক্রিয়া রয়েছে। তো মানুষ কি বলছে আপনাদেরকে এবার শোনাবো, যে রাষ্ট্রপতির সঙ্গে এই আচরণের পর জনমানুষে কি প্রতিক্রিয়া হয়েছে। এটাই বলবো, বাংলার লজ্জা মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা এবং এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী পাওয়ার পরেও যেটা মমতা ব্যানার্জির ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত ছিল, নারী সুরক্ষা দেওয়া। কিন্তু আজকে পশ্চিমবঙ্গের সব থেকে যদি অত্যাচারিত কেউ থাকে, সব থেকে যদি প্রতারিত কেউ থাকে, সেটা হচ্ছে নারী সমাজ, মাতৃ সমাজ। যে বাংলায় মাতৃশক্তিরূপে মা দুর্গা, মা কালীর পুজো করা হয়, সেই বাংলায় প্রতিনিয়ত প্রতিদিন পশ্চিমবঙ্গের অলিতে গলিতে নারীরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। আজকে এই পশ্চিমবঙ্গে 3 মাসের শিশুর যেমন কোনো সুরক্ষা নেই, 70 বছরের বৃদ্ধ মহিলারও সুরক্ষা নেই। আজকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছেন। মমতা ব্যানার্জি 1,500 টাকায় পশ্চিমবঙ্গের মহিলাদের ইজ্জতকে বিক্রি করে দিয়েছেন। যে পশ্চিমবঙ্গে নারীদের সুরক্ষা নেই, সেখানে মহিলারা ভাতা নিয়ে কী করবে? আজকে আপনারা দেখেছেন সন্দেশখালীতে প্রতিনিয়ত প্রতিদিন দিনের বেলা গ্রাম থেকে মহিলাদের চুজ করা হতো। যারা সুন্দরী মহিলা, যাদের ফিগার ভালো, যারা দেখতে সুন্দর, তাদেরকে চুজ করে রাত্রিবেলা পার্টি অফিসে পিঠে বানানোর নাম করে ডাকা হতো। এটা কোন গণতন্ত্র? পশ্চিমবঙ্গে এরকম এইরকম একটা সিচুয়েশন, পরিবেশ পশ্চিমবঙ্গের মানুষ আর কখনো আগে দেখেনি, যে রাত্রিবেলা একটা পার্টি অফিসে মহিলাদের ডাকা হচ্ছে পিঠে বানানোর নাম করে, এবং পিঠে বানানোর নাম করে সেই পার্টি অফিসের মধ্যে চলছে যৌন নির্যাতন। এবং তারপর যদি সেই মহিলাদেরকে ভালো লেগে যেত, একদিন নয়, রাতের পর রাত রেখে দেওয়া হতো। যতদিন তাদের মন না ভরছে, ততদিন সেই মহিলাকে তারা ব্যবহার করত, তার সঙ্গে যৌন কর্ম চালাতো, তারপর তাকে ছাড়া হতো। এবং এই সমস্ত কিছু দীর্ঘদিন চলার পরেও মহিলারা চুপ ছিল। কিন্তু যখন একদম সহ্যের বাঁধ ভেঙে গেল, তখন সেই মহিলারা প্রতিবাদে নামলো, এবং এই মহিলারাই পথ দেখিয়েছিল। সন্দেশখালী সারা পশ্চিমবঙ্গের মানুষের পথ দেখিয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী একজন মহিলা মুখ্যমন্ত্রী, যিনি নিজে মহিলা হওয়ার পরেও পশ্চিমবঙ্গের কোনো মহিলাকে আজকে সুরক্ষা দিতে পারেননি। আজকে আমরা দেখেছি পার্কশিটের ঘটনা, আমরা দেখেছি কামদুনির ঘটনা, আমরা হাঁসখালি দেখেছি, আমরা রামপুরহাট দেখেছি, রামপুরহাট লোকালের ঘটনা দেখেছি। আজকে প্রত্যেক ক্ষেত্রে যদি ধর্ষকরা সাজা পেত, তাহলে আজকে অভয়াকাণ্ড হতো না, তাহলে কিন্তু কসবা ল কলেজ হতো না। আজকে তৃণমূলের যারা মহিলা কর্মী, তারাও কিন্তু তৃণমূলের মহিলা পুরুষ কার্যকরদের থেকে সুরক্ষিত নয়। আজকে কসবা ল কলেজে যে মহিলাকে, যে আমার ছোট্ট বোনটিকে ধর্ষণ করা হলো, কে ধর্ষণ করেছিল? তৃণমূলের একজন টিএমসিপির নেতা, ছাত্র নেতা, যুব নেতা মনোজিৎ, তিনিও টিএমসি করেন। যাকে ধর্ষণ করলে সেও টিএমসি করে। সুতরাং টিএমসির মহিলা কার্যকর্তা টিএমসির পুরুষ কার্যকর্তা থেকে সুরক্ষিত নয়। আজকে যতদিন এই পশ্চিমবঙ্গে মহিলা মুখ্যমন্ত্রী থাকবে, পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষা পাবে না। পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা পেতে গেলে, যুব সমাজের চাকরি পেতে গেলে, স্বাস্থ্য ব্যবস্থার হাল ফিরিয়ে আনতে গেলে, সমস্ত কিছুর পরিবর্তন করতে গেলে সরকারের পরিবর্তন করতে হবে, তবেই পশ্চিমবঙ্গের সব কিছু ঠিকঠাক। আমরা যদি এখন রাত 9টায় বেরোই, আমাদের নিশ্চয়তা নেই, আমরা একটা আতঙ্কে বাড়িতে ফিরি। দ্বিতীয় কথা, উনি এর আগে বলেছিলেন যেই দেশে মহিলা মুখ্যমন্ত্রী, সে দেশেই আমাদের নিরাপত্তা নেই। আমি আর কি বলবো ওনার সম্বন্ধে, যেটাই বলবো সেটাই কম বলা। মমতা ব্যানার্জি কি বলছে? মুখ্যমন্ত্রী কি বলছে? রাত্রি 8টার পরে বেরোবেন না, মহিলাদের চাকরি করতে হবে না, কাজকর্ম করতে হবে না, পড়াশোনা করার জন্য মেয়েরা তো বাইরে যাবেই। আজকে কি ঘরে বসে থাকবে? কোনো নারীদের উনি সুরক্ষা দিতে পেরেছে? আপনারাই বলুন না, দেখুন না, আজকে কোনো নারী ধর্ষণ হলে উনি বলে ওনার সাথে আগে সম্পর্ক ছিল। একটা মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলতে পারে? রাষ্ট্রপতিকে আজকে দেখুন, দেশের রাষ্ট্রপতি এলেন, উনি একজন রাষ্ট্রপতি, ওনার কোনো সম্মানীয় ব্যক্তি, হ্যাঁ, ওনাকে
কোথায় সম্মান করা উচিত সেখানে ওনাকে অপমান করছে। মমতা ব্যানার্জি কোনো আইন কারণ কোনো নিয়ম শৃঙ্খলা উনি মানছেন না, মানছেন না। তাই অতএব আমরা কেউ ওনাকে চাইছি না। আমাদের দিদি, ডাক্তার দিদি কিভাবে খুন হলো, তার বিচার পেল? আজও পর্যন্ত তার বিচার হয়নি। কত মহিলারা ধর্ষণ হচ্ছে, তারও বিচার হচ্ছে না। উনি একজন মহিলা, উনি মহিলা হয়ে মহিলাদের সুরক্ষা দেবে বলবে, কিন্তু না, উনি তা করছেন না। আইন শৃঙ্খলা কি জিনিস আমরা পশ্চিমবঙ্গবাসী সবাই ভুলে গেছি। পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলা বলে কিছু নেই, যা আছে সব তৃণমূলের নেতাদের পাচাটা। আপনারা শুনলেন সাধারণ মানুষের কথা। শুধু মহিলা নয়, দেশের যে কোনো পদে থাকলে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে না চললে তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবর বিষোদ্গার করেন। এই যে রাজ্যপাল পরিবর্তন হলো, RN রবি আসছেন, তার আগে CV আনন্দ বোস ছিলেন। এই CV আনন্দ বোসকেই মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে না ফাঁসানোর চেষ্টা করেছেন। সেখানেও একজন মহিলাকে তিনি ব্যবহার করেছিলেন, যে রাজ্যপাল নাকি একজন মহিলাকে শ্লীলতাহানি করেছেন, এবং নিজেও মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তিনি পরবর্তীকালেও বলেছেন যে আমি লোকভবনে, এখন নাম হয়েছে লোকভবন, আগে নাম রাজভবন ছিল, রাজভবনে যেতে নাকি তার ভয় লাগে। তার 75 বছর হয়ে গেছে, তারপরেও তার ভয় লাগছে। তার সঙ্গে সঙ্গে সবসময় পুলিশ থাকে, তারপরেও তাকে তার ভয় লাগে যে রাজ্যপাল তার সঙ্গে নাকি খারাপ আচরণ করবেন। অথচ সেই রাজ্যপাল যখন চলে যাচ্ছেন, তখন রাজ্যপাল হঠাৎ তার প্রাণের ভাইয়ের মতো হয়ে উঠলেন। রাজ্যপালকে তিনি বললেন যে এরকম মানুষটাকে কেন তাড়িয়ে দেওয়া হলো, যখন একটা মানুষের তো একটা স্ট্যান্ডার্ড হওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় ডাবল স্ট্যান্ডার্ড কেন? রাজ্যপাল এতদিন তার জন্য খারাপ ছিলেন, রাজ্যপাল মহিলাদের নাকি সম্মান করেন না, রাজ্যপালের সঙ্গে নাকি তার বনিবনা হয় না, অথচ তিনি যখন চলে যাচ্ছেন তখন এমন ভাব করছেন যে কত কষ্ট হচ্ছে তার, যে একটা প্রাণের ভাই আমার চলে যাচ্ছে। তাহলে কি কোথাও রাজ্যপালের সঙ্গে কোনো আপোষের বিষয় তৈরি হয়েছিল? কোথাও কি রাজ্যপালকে ম্যানেজ করে নিতে পেরেছিলেন? অনেকগুলো প্রশ্ন সামাজিক মাধ্যমে ভাসছে, অনেকগুলো প্রশ্ন আলোচনা হচ্ছে ঘণ্টাখানেকের অনুষ্ঠানগুলোতে, সেগুলো আলাদা বিষয়। কিন্তু যাই হোক, অনেকগুলি রাজ্যে রাজ্যপাল বদল হয়েছে, এর ভিতরে কোনো রাজনীতি নাও থাকতে পারে। কিন্তু আমি কথা বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাবল স্ট্যান্ডার্ড নিয়ে। আপনি দেখুন না, জ্ঞানেশ কুমারকেও ভ্যানিশ কুমার বলছেন, তিনি বলছেন তার ভ্রাতুষ্পুত্র বলছেন, এমনকি এখন মনোজ আগরওয়াল যিনি রাজ্যের নির্বাচনী আধিকারিক, একটা সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনেই ছিলেন, এবং যখন চাল চুরি ডাল চুরি হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন ক্যাবিনেট স্তরের মন্ত্রী, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন দায়িত্ব ছিলেন, সেই সময়ে তিনি দায়িত্ব ছিলেন খাদ্য দপ্তরে। তার দপ্তরের ব্যক্তি যতদিন তার সরকারের অধীনে ছিলেন খুব ভালো ছিলেন, একটাও কথা তো আমরা শুনতে পাইনি। কিন্তু যখন তিনি একটি স্বাধীন দায়িত্বে এলেন, রাজ্যের নির্বাচনী আধিকারিকের দায়িত্বে এলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্ট্রোলের বাইরের পজিশনে তিনি এলেন, তখনই তিনি হয়ে গেলেন খারাপ মানুষ। বললেন যে তার ফাইল নাকি তার কাছে আছে, অর্থাৎ মনোজ আগরওয়ালের ফাইল নাকি তার কাছে আছে। আর যদি সত্যি কোনো ফাইল থাকে, যদি দুর্নীতির কোনো ফাইল থেকেই থাকে, তাহলে তিনি প্রকাশ করছেন না কেন? বলছেন ভোটের আগে বলবো, কবে বলবো আমরা জানি না। আমরা এর আগেও দেখেছি যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল ছেড়ে চলে গেছেন, মমতা তার বিরুদ্ধে ব্যাপক বিষাদগার করেছেন, ব্যাপক তাকে খারাপ বলেছেন, তিনি দুর্নীতিবাজ হয়ে গেছেন, নানান সমস্ত রকমের খারাপ মানুষ হয়ে যায় তার দল ছেড়ে গেলে। কিন্তু সেই ব্যক্তিরা যখন দলে ফিরে আসে, আবার তারা লালু ভুলু হয়ে যায়। খুব ভালো মানুষ, একদম ভালো ছেলে। সেই জায়গা থেকে বিজেপি একটি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে যে এবার আর বিশেষ করে তৃণমূল থেকে তেমন কোনো বড় কাউকে জয়েন করাবে না। যদিও আমরা দেখতে পাচ্ছি যে নদিয়া জেলার একজন দলত্যাগী তৃণমূল নেতা, এখনও যেহেতু তিনি তৃণমূলে আছেন, অতীতে বিজেপির বিধায়ক ছিলেন, তিনি আবার ইতিমধ্যে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করেছেন এবং বলেছেন ব্যক্তিগত স্তরের সাক্ষাৎ। এবার দলবদল হয় কি না সেটা তো পরের বিষয়, সেদিকে আমাদের নজর থাকবে। কারণ নেতাদের দল বদল কোনো অস্বাভাবিক কিছু ঘটনা নয়, কিন্তু নেতাদের কথা বদল মানুষ এখনও অস্বাভাবিক বলেই মনে করে। বিশেষ করে যখন আমরা দেখেছি দেউচা পাচামিতে মমতা বন্দ্যোপাধ্যায় অনেক স্বপ্ন দেখালেন, দেউচা পাচামি হলে রাজ্যের নাকি অবস্থা খুব ভালো হয়ে যাবে। এই দেউচা পাচামির কয়লা প্রকল্প নিয়ে 21,000-এর বেশি আদিবাসী মানুষের পরিবারের বাস্তুচ্যুত হবার কথা আছে।
কিন্তু দেউচা পাচামি থেকে এখন তেমন কিছুই বেরোচ্ছে না। 4 বছর 5 বছর হতে যায়, দেউচা পাচামি নিয়ে নানান গল্প আমরা শুনেছি, কিন্তু কোনো গল্প বাস্তবায়িত হয়নি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।